আজকে হচ্ছে 5 মে 2024, আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 21তম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গতদিন যে রিভিশন এবং রিভিউ করেছিলাম। সেখানে দুইটা প্রবলেমেটিক প্রশ্ন ছিল, যে দুইটার একটা আপনাদের ক্লাস শেষে আমি লিখতে দিয়েছিলাম, আর একটা আমরা পড়ি নাই। তো ওই দুইটারই আমরা উত্তর করে দিয়েছি। পিডিএফ পেয়ে যাবেন গ্রুপে। তো আগে আজকের গতদিনের যে দুইটা বাকি ছিল সেটা একটু দেখবো, পরে আজকের লেকচার শুরু করবো আর কি। তো গতদিনের নাম্বার প্রশ্ন যেটা ছিল, সেটা হচ্ছে যে একেবারে সবাই যদি নাম্বার প্রশ্নটা দেখি। নাম্বার প্রশ্নে জানতে চেয়েছে যে একটি জমি বাবদ সত্য ঘোষণার দাবিতে কামাল সহকারী জজ আদালতে মামলা করলো, অর্থাৎ কামাল সত্যের মামলা করেছে সহকারী জজ আদালতে। আচ্ছা, আদালত মামলাটি এই কারণে খারিজ করে, ওই আদালত কামাল কর্তৃক দায়েরকৃত মামলাটি খারিজ করে দিয়েছে যে কামাল তার সত্যের যথাযথ দলিল দাখিল করতে পারেনি। এখন আদালত এই যে যে মামলাটা কামাল দায়ের করেছে তার মামলাটা খারিজ করে দিয়েছে কি কারণে? কারণ কামাল সত্যের দলিল ঠিকঠাক ভাবে কি দাখিল করেনি। পরে কামাল দলিলটি সংগ্রহ করে, পরে কামাল কি করছে? দলিলটি সংগ্রহ করছে, দলিল সংগ্রহ করছে খারিজ হওয়ার পরে, খারিজ হওয়ার পরে এক্ষেত্রে কামাল কোন আদালতে কি কি ধরনের মামলার মাধ্যমে প্রতিকার পেতে পারে? বলছে কি কি ধরনের মামলা, কোন আদালতে এবং কি কি ধরনের মামলার মাধ্যমে প্রতিকার পেতে পারে। তাহলে আমরা সরাসরি উত্তরে চলে যাই। আমরা জানি যে ঘটনার একটা প্রবলেমেটিক প্রশ্ন আমরা উত্তর লিখি কয় ভাগে? 4 ভাগে। প্রথমে আছে ঘটনার বর্ণনা। আমরা জানি যে প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তার আগ পর্যন্ত হচ্ছে কি ঘটনার বর্ণনা, এবং যা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় যদি আমরা দেখি, এক্ষেত্রে কামালের প্রতিকার কি তা আলোচনা করতে হবে। আচ্ছা, এখন আমরা জানি যদি একটা প্রতিকার যেটা কনফার্ম, সেটা হচ্ছে যে যেহেতু কামালের মামলা খারিজ করছে, মানে মূল মূল চূড়ান্ত শুনানির পরে, মানে একটা বিচার্য বিষয় গঠন হয়েছে, তারপরে চূড়ান্ত শুনানি হয়েছে, যুক্তিতর্ক হয়েছে, তারপর রায়ের মাধ্যমে যে খারিজটা করে আর কি, সেটা হলো চূড়ান্ত ভাবে যে খারিজ করে। তাহলে চূড়ান্ত ভাবে যদি খারিজ করে একটা মামলায় যে হারে, তার প্রতিকার কি বলেন তো? চূড়ান্ত ভাবে খারিজ করলে এই খারিজ একটা ডিগ্রি, এই খারিজ একটা কি ডিগ্রি, আর ডিগ্রির বিরুদ্ধে কি করা যায়? তো এই জায়গা কামাল যেহেতু মামলায় হারছে, তো তার একটা প্রতিকার হচ্ছে যে সে 96 ধারা অনুযায়ী কি করতে পারবে? আপিল করতে পারবে। আর দেখি আর কিছু পারে কিনা, দেখেন। আইনগত পর্যালোচনা, আলোচ্য অংশে সত্য ঘোষণার মামলায় কামাল সত্যের দলিল যথাযথভাবে দাখিল না করায় সহকারী জজ তার মামলা খারিজ করে দেয়। আলোচ্য ঘটনা অনুযায়ী সত্যের দলিল মামলার বিচারে উপস্থিত করা যায়নি, অথবা তা আদালতে উপস্থাপন করা যায়নি। এরূপ ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বিচারিক আদালতে আন্ডারলাইন রিভিউ এর আবেদন করতে পারে। তাহলে এই খারিজের ক্ষেত্রে সে কি করতে পারে? রিভিউ এর আবেদন করতে পারে। আর রিভিউ এর আবেদন কোথায় করে? যে আদালত খারিজ করলো সে আদালত। যেহেতু সত্যের দলিল দাখিল না করায় কামালের মামলা খারিজ হয়েছে, তাই উপযুক্ত বিষয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারলে যথাযথ প্রতিকার পাবে বলে আমি মনে করি। মানে আপনার অ্যাডভোকেট হিসেবে বলতেছে, তো আপনি মনে করেন আমি প্রথমে ওই যে আদালত খারিজ করছে সে আদালতে কি করতে পারি? রিভিউ করতে পারি। অথবা অন্যদিকে আলোচ্য অংশ থেকে বোঝা যাচ্ছে যে, আন্ডারলাইন করেন, আলোচ্য অংশ থেকে বোঝা যাচ্ছে যে মামলাটি, আন্ডারলাইন করেন, বিচারের পর্যায়ে, কোন পর্যায়ে? বিচারের পর্যায়ে তথা শুনানির পর খারিজ করা হয়েছে। চূড়ান্ত শুনানির পর কি খারিজ করা হয়েছে। সুতরাং এরূপ খারিজ আদেশ, আন্ডারলাইন করেন, ডিগ্রি হিসেবে গণ্য। তাই কামাল আপিলও করতে পারে। যেহেতু ডিগ্রি, আর ডিগ্রির ভিতরে কি করা যায়? আপিল করা যায়। অতএব কামালের প্রতিকার হলো। এখন একটা জিনিস এখানে আমার মনে রাখতে হবে, এই জায়গায় আবার পরীক্ষার প্রশ্নে এই যে বলে নাই যে খারিজ করছে কি ইনিশিয়াল স্টেজে, মানে প্রাথমিক স্টেজে, নাকি চূড়ান্ত শুনানি পর্যায়ে, তাকে কিছু বলছে? বলছে যে সত্যের দলিল দাখিল না করার কারণে খারিজ করছে। তাইলে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যে যদি ইনিশিয়াল স্টেজে খারিজ করে, মানে মামলা শুরুতেই যদি ওই দলিলের জন্য খারিজ করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমার প্রতিকার হচ্ছে কি রিভিউ। আর যদি মনে করেন যে সকল শুনানি টুনানি শেষে, চূড়ান্ত শুনানি শেষ, যুক্তিতর্ক শেষ, তারপরে খারিজ করছে, তারপরে এটা হলো ডিগ্রি, ডিগ্রির বিরুদ্ধে আমার প্রতিকার কি? আপিল। আচ্ছা, এখন তাহলে অর্ডার
কত, এই যে এটা বুঝেন তো, রোমান হরফ 47, এল মানে হচ্ছে 50, আর এক যেহেতু এল এর বাম পাশে, তার মানে হচ্ছে কত, 40। আর ডান পাশে হলো যোগ হয়, ডান পাশে 5 মানে হচ্ছে, এই বি মানে হচ্ছে 5, তাহলে 45, আর বির পাশে হলো দুইটা দাগ, কত, 7, এলো 47। 47 আদেশের রুল 1 অনুযায়ী কামাল বিচারিক আদালতে রিভিউ করতে পারবে, অথবা লেখেন এখানে একটা অথবা দেন, অথবা উচ্চ আদালতে আপিল করতে পারবে। উচ্চ আদালতে 96 ধারায় লেখেন, উচ্চ আদালতে 96 ধারায়, উচ্চ আদালতে 96 ধারায় আপিল করতে পারবে। তার এক্ষেত্রে নতুন করে মামলা দায়ের করতে পারবে না? উচ্চ আদালতে 96 ধারায় আপিল করতে পারবে। সিদ্ধান্ত যদি আমরা দেখি যে সুতরাং কামাল উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে রিভিউ বা আপিল করতে পারবে, কি পারবে, রিভিউ বা আপিল। তানভীর আপনার পাতাটি খেয়ে গেছে, ওরকম হয়ে গেছে কেন? আচ্ছা, উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে রিভিউ বা আপিল করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেমেটিক প্রশ্নের উত্তর। আপনি এখন আপনার মাথায় যদি এরকম অনেকে প্রশ্ন করে যে স্যার আমার মাথায় রিভিউ করতে হবে এটা আসে নাই, আপিল করতে হবে এটা আসলো, যা আসে সেটাই ভালোভাবে লিখবেন আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা গতদিন আপনাদের এই উমো নাম্বার যে প্রশ্নটা এটা লিখতে দিয়েছিলাম, দেখেন আপনারা অনেকে ভালো লিখেছিলেন যে ঘটনার বর্ণনা, ঢাকা জেলার প্রথম সহকারী জজ আদালতে একটি সদ্য মামলায় পলাশের আর্জি সংশোধনের দরখাস্ত খারিজ করলে তার বিরুদ্ধে পলাশ জেলা জজ ঢাকা বরাবর একটি দেওয়ানি রিভিশন মামলা দায়ের করেন। আমরা জানি আর্জি সংশোধনের আবেদন করে তানভীর কততে, ওটা তো প্লিডিং সংশোধন। প্লিডিংস মানেই তো আরজি অথবা লিখিত জবাব, তো প্লিডিং সংশোধন মানেই হয় আরজি সংশোধন, না হয় কি লিখিত জবাব সংশোধন। তাহলে আমরা জানি 6 আদেশের 17 বিধিতে যদি কোনো দরখাস্ত করা হয়, এটা মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, এটা আছে কি আদেশ, আপিলযোগ্য আদেশ। কারণ আপিলযোগ্য আদেশ শুরু হয়েছিল 7-10 থেকে, 7-10 থেকে। তাহলে এই জায়গা আহ প্রথম সহকারী জজ আদালত পলাশ যে আর্জি সংশোধনের দরখাস্তটা দিছিল, আমরা জানি আর্জি সংশোধনের দরখাস্ত হয় 6 দেশের 17-তে, আর সেটা যেহেতু খারিজ করছে, তাহলে পলাশের এই জায়গা প্রতিকার হলো রিভিশন। আর আমরা জানি সহকারী জজ আপিলযোগ্য আদেশ দিলে রিভিশন করতে হয় কোথায়, জেলা জজের কাছে, এবং সে জেলা জজ আদালতে রিভিশন করেছে 115-2 নাকি, জেলা জজ আদালত হলো রিভিশন কত, 115-2, আর হাইকোর্ট বিভাগ হলো 115-1। কিন্তু উক্ত রিভিশনটি জেলা জজ আদালত কর্তৃক খারিজ হয়, জেলা জজ আদালত ওই রিভিশন কি করে দিছে, খারিজ করে দিছে। এখন তাহলে পলাশের প্রতিকার কি আছে সেটা আলোচনা করতে হবে। আমরা জানি যে রিভিশন আদালত হিসেবে জেলা জজ যে সিদ্ধান্ত দিবে সেটার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি, হাইকোর্ট বিভাগে 115-4-এ, 115-4-এ লিভ টু রিভিশন বা দ্বিতীয় রিভিশন করতে পারে নাকি। আচ্ছা, তাহলে আমরা চলে আসি, দেখেন আইনগত পর্যালোচনা। তো নর্মালি আপনি এই প্রশ্ন দেখে যেভাবে উত্তর লিখবেন, আপনি আগে ফ্যাক্টটা ব্যাখ্যা করবেন যে এইভাবে যে পলাশ এখানে আর্জি সংশোধনের দরখাস্ত দিয়েছে 6 দেশের 17 বিধিতে, আর 6 দেশের 17 বিধিতে আর্জি সংশোধনের দরখাস্ত দিতে হয় বিচারিক আদালতে। বিচারিক আদালত 6 দেশের আর্জি সংশোধনের দরখাস্ত না মঞ্জুর করেছে, আর আমরা জানি 6 দেশের 17 দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা একটা কি আদেশ, আপিলযোগ্য আদেশ। যেহেতু আপিলযোগ্য আদেশ, এর বিরুদ্ধে আপিল করা যাবে না, এর বিরুদ্ধে রিভিশন করতে হবে। আর আমরা জানি সহকারী জজ কোন আপিলযোগ্য আদেশ দিলে রিভিশন করতে হয় 115-2 ধারায়, কোথায়, জেলা জজ আদালতে। তাই এক্ষেত্রে পলাশ 115-2 ধারায় জেলা জজ আদালতে কি করেছে, রিভিশন করেছে, এবং জেলা জজ আদালত রিভিশনে খারিজ আদেশ বহাল রেখেছে। এখন আমরা জানি যে রিভিশন আদালত হিসেবে জেলা জজ যদি কোনো আদেশ দেয় বা যদি কোনো নিম্ন আদালতের সিদ্ধান্ত, বিচারিক আদালতের সিদ্ধান্ত যাই বহাল রাখে না বা যে কোনো আদেশ দেখ না কেন, জেলা জজের ওই রিভিশনে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে 115-4 ধারায় লিভ টু রিভিশন বা দ্বিতীয় রিভিশন করতে পারে। তাই যেহেতু পলাশের প্রথম রিভিশনটা খারিজ হয়েছে, তাই পলাশ সংক্ষুব্ধ হয়ে হাইকোর্ট বিভাগে 115-4 ধারায়, দেওয়ানি কার্যবিধির 115-4 ধারায় লিভ টু রিভিশন বা দ্বিতীয় রিভিশন দায়ের করতে পারে। তাহলে আমরা একটু পড়ি, দেখেন এটা আমি আমার মতো করে আলোচনা করলাম, বাট এখানে কি লিখছে একটু দেখি। দেখেন, আইনগত পর্যালোচনা, সহকারী জজ কর্তৃক আর্জি সংশোধনের আবেদন, আন্ডারলাইন করবেন,
মঞ্জুর বা না মঞ্জুরের বিরুদ্ধে আপিল করা যায় না। কারণ আন্ডারলাইন করেন 6 আদেশের 17 বিধির অধীন আরজি সংশোধনের দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর হলো একটা আপিল অযোগ্য আদেশ। অর্থাৎ আরজি সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা কি হোক, না মঞ্জুর হোক, এটা একটা নন অ্যাপিলেবল অর্ডার। তবে দেওয়ানি কার্যবিধি 1908 এর আন্ডারলাইন করেন 115(2) অনুযায়ী আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন করা যায়। আপনি এখানে, আমি ব্যাখ্যা করি নাই, আপনি আপনি আরো বিস্তারিত ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করতে পারেন যে যেহেতু আহ আদেশটা দিয়েছে কে, সহকারী জজ আদালত, আর আমরা জানি সহকারী জজ আপিলযোগ্য আদেশ দিলে 115(2) রিভিশন হবে কোথায়? জেলা জজ আদালতে। আলোচ্য অংশে পলাশ জেলা জজ আদালতে রিভিশন দায়ের করলেও তা জেলা জজ কি করে দেয়? খারিজ করে দেয়। এক্ষেত্রে পলাশ হাইকোর্ট বিভাগে দ্বিতীয়বারের মতো, আন্ডারলাইন করেন, দ্বিতীয়বারের মতো রিভিশন বা লিভ টু রিভিশন করতে পারে। সংক্ষিপ্ত পক্ষ হিসেবে পলাশ, আন্ডারলাইন করবেন, 115(4) ধারা অনুযায়ী জেলা জজের রিভিশনের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়েরের অনুমতি প্রার্থনা করে আবেদন করতে পারে। সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ অনুমতি মঞ্জুর করলে পলাশ হাইকোর্ট বিভাগে দ্বিতীয়বারের মতো রিভিশন বা লিভ টু রিভিশন করতে পারে। সিদ্ধান্ত দেখেন, সুতরাং পলাশ দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 115(4) ধারায় হাইকোর্ট বিভাগে লিভ টু রিভিশন বা দ্বিতীয় রিভিশন দায়ের করতে পারে। তো এটা হলো মোটামুটি আমাদের গত দিনের যে দুইটা প্রবলেমেটিক প্রশ্ন ছিল সেটা নিয়ে আলোচনা করলাম। এই দুইটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ভাই, বলেন। আচ্ছা তাহলে আব্বাস সাহেব, লিভ টু রিভিশন আপিলের ডিভিশনে হয় না। রিভিশন আদালত, রিভিশন এখতিয়ার আছে দুইটা আদালতের, আপনি কত দিনের ক্লাস করেন নাই। লিভ টু আপিল হয় আপিল আদালত, আপিল বিভাগে। লিভ টু রিভিশন হয় হাইকোর্ট বিভাগে। দুইটা আদালতের রিভিশন এখতিয়ার আছে, একটা হলো জেলা আদালত আর একটা হলো হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগের তো রিভিশন এখতিয়ারই নাই, তাহলে আপনি লিভ টু রিভিশন আপিল বিভাগে কেমনে করবেন? আপনার যেখানে ভুল হচ্ছে সেটা হচ্ছে যে আপনি লিভ টু শব্দটার সাথে পরিচিত, লিভ টু আপিল করে হলো কোথায়? আপিল বিভাগে, আপিল বিভাগে। তাহলে আজকে আমরা যে প্রশ্নটা পড়বো, দেখেন আমাদের যে সাজেশন আছে, সাজেশনের 18 ক নম্বর প্রশ্নটা দেখেন যে মামলার খরচ বলতে কি বুঝেন? দেওয়ানি মামলায় খরচ সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। কখন একটি আদালত ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দিতে পারে এবং কি পরিমাণ পর্যন্ত? দেখেন, গত শুক্রবার, শনিবারে সপ্ত আমাদের 17তম বিজিএস পরীক্ষার প্রিলি হয়ে গেল। আজকে রেজাল্ট দিয়েছে, 603 জন টিকছে। তো ওখানে আমরা যে আপনাদের যা যা পড়ায় আসছি ওরকম একটা প্রশ্ন আসছে, আপনারা অনেকে ভাবেন এই ধরনের প্রশ্ন আসে না। আমরা, আপনাদের মনে আছে কিনা বলেন, যে স্থানীয় পরিদর্শনের আবেদন পক্ষগণ আবেদন করে কততে? মনে আছে কিনা? স্থানীয় লোকাল ইন্সপেকশন পক্ষগণ আবেদন করে কততে? 39 আদেশের 7। আর আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানীয় পরিদর্শনের নির্দেশ দেয় কততে? 18 18 আদেশের 18। 18 18 আদেশের 18 18। এই 18 আদেশের 18 কোনো বইতে নাই, আমরা আপনারা লিখে পড়াইছি। এবার পরীক্ষায় প্রশ্ন আসছে, একটা এমসিকিউ প্রশ্ন আসছে যে দেওয়ানি আদালত কখন স্বপ্রণোদিত হয়ে স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে পারে? ওই জায়গায় ওই 4টা অপশনে 4টা আদেশ বিধি দেওয়া এবং একটা আছে 18 আদেশের 18। তাহলে কোনটা হবে বলে? স্বপ্রণোদিত হয়ে আদেশ দিতে পারে কততে? 18 আদেশের 18। যাই স্যার হোক, কয়জন পাস করছে স্যার? 603 জন। দেখেন 503 জন না? 603 দেখেন, আমরা পড়াই ফিরি। তাহলে মামলার খরচ বলতে কি বুঝেন?
দেওয়ানি মামলার খরচ সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। কখন একটি আদালত ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দিতে পারে এবং কি পরিমাণ পর্যন্ত। তাহলে আমরা জানি যে একটা দেওয়ানি মামলায় আমরা আপনারা যখন একটু মনে করাই দিই, দেখেন অনেক সময় দেওয়ানি মামলায় খরচ প্রদানের নির্দেশ দেয়। ওই যে আপনি যথোপযুক্ত কারণ দেখাইতে পারেন নাই, মনে আছে কিনা আপনাদের যে 41/19 বিধিতে যখন আপিল খারিজ করে দেয়, আপিল খারিজ করে দেয়, তখন 41/19 আবেদন করা যায়, আবার 41/19 পতেও আবেদন করা যায়। 41/19 বিধিতে যথোপযুক্ত কারণ দেখাইতে হয়। কি দেখাইতে হয়? যথোপযুক্ত কারণ। আর 19 পথে কি? সরাসরি রদের আবেদন। এখন ওই ধরনের সরাসরি রদের ক্ষেত্রে একটা খরচ থাকে, কিন্তু ওই জায়গায় খরচের কোনো অ্যামাউন্ট বলে নাই। 19 হয় একটা ব্যতিক্রম বিধি যেখানে খরচের কোনো অ্যামাউন্ট কি বলে নাই। তাহলে সেই ক্ষেত্রে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে যে কোনো খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। আবার অনেক জায়গা আছে যে সরাসরি ওই যে 21 কতে বা আমাদের নয়া দেশের 9 ক, নয়া দেশের 13 ক, এই একতরফা ডিক্রি সরাসরি রদ বা মামলা সরাসরি খারিজ রোধের জায়গায় সরাসরি একটা খরচের পরিমাণ বলা আছে না? বলা আছে। আবার অনেক ক্ষেত্রে খরচ দিতে পারে যে আপনি একটা দরখাস্ত দেওয়া উচিত ছিল আপনার আরো আগে, কিন্তু আপনি দরখাস্তটা দিচ্ছেন কি পরে, তাহলে ওই জায়গায় আপনার একটা খরচ প্রদান নির্দেশ দিতে পারে। আমরা যখন প্লিডিংস পড়ছিলাম, আপনার মনে আছে কিনা, প্লিডিংস এ 2012 সালে সংশোধনীতে একটা কথা বলা হয়েছে যে প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে হবে আপনার যত তাড়াতাড়ি পারা যায়, যত তাড়াতাড়ি পারা যায়। এবং আদালত যদি দেখে যে আপনি ইচ্ছা করে প্লিডিং সংশোধনের দরখাস্ত কি করছেন, দেরি করছেন, তখন আদালত আপনারে বলতে পারে যে তুমি আগে খরচ দাও, তাইলে তোমার দরখাস্ত কি করবো, মঞ্জুর করবো। তাহলে একটা দেওয়ানি মামলায় বিভিন্ন স্টেজে বা বিভিন্ন ক্ষেত্রে আদালত খরচ মঞ্জুর করতে পারে। এখন এই খরচ সম্পর্কে আমরা বিস্তারিত করব যে দেওয়ানি আদালত কয় প্রকার খরচ মঞ্জুর করতে পারে এবং সেটা কি কি, নাম কি কি, এবং কোন খরচের বিরুদ্ধে কি প্রতিকার আছে। দেখেন আমরা চলে আসি মূল প্রশ্নে, সেটা যদি দেখি, দেখেন আচ্ছা, একটি দেওয়ানি মোকদ্দমায় আদালত, আন্ডারলাইন করবেন, যে খরচের আদেশ প্রদান করে তার একটি মৌলিক উদ্দেশ্য হলো মোকদ্দমা পরিচালনা করার ক্ষেত্রে কোন পক্ষের যে খরচ হয় তার ক্ষতিপূরণ দাও। মানে খরচের একটা মৌলিক উদ্দেশ্য কি, কোন আর খরচ একটা জিনিস মনে রাখবেন, খরচ হচ্ছে কস্ট। খরচ পায় হলো যে পক্ষরে বলবে যে তুমি খরচ দাও, পাবে কি আর এক পক্ষ। কিন্তু যদি ফাইন বলে, ফাইন পায় কে? স্টেট বা রাষ্ট্র। সাধারণত একটি দেওয়ানি মোকদ্দমা চলাকালে আদালত বিভিন্ন প্রকার খরচ, এই যে এটা একটু প্রদান হবে, এটা একটু ঠিক করে নেন, বিভিন্ন প্রকার খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। পাইছেন? এ মাফ করবে কবে মাইকিং? ঘরে থাকলে এত টের পাওয়া যায় না, ছাদে আসলে যতটা টের পাওয়া যায়। দেখেন, খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। মোকদ্দমার বল দিবেন বিজয়ী পক্ষ সাধারণত খরচ পেয়ে থাকে, তাহলে খরচ পায় কে? বিজয়ী পক্ষ। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী, আন্ডারলাইন করবেন, 3 প্রকার খরচ প্রদানের, যে জায়গায় সব প্রোডা হয়ে গেছে, এটা টেকনিক্যাল সমস্যা, কি প্রোডা লেগে দেয়। 3 প্রকার খরচ প্রদানের নির্দেশ দিতে পারে, যথা 1 নাম্বার দেখেন সাধারণ খরচ বা ক্ষতিপূরণমূলক খরচ। সাধারণ খরচ বা কি ক্ষতিপূরণমূলক খরচ, এটারে বলে আছে জেনারেল কস্ট। ধারা কত? 35, ধারা 35। 2 নাম্বার দেখেন ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট। কম্পেনসেটরি কস্ট, এটা ধারা কত? 35 ক। 3 নাম্বার দেখেন বিলম্বের জন্য খরচ বা কস্ট ফর ডিলে, ওই ফার্স্ট ব্র্যাকেটটা কেটে দেন, বিলম্বের জন্য খরচ বা কি কস্ট ফর ডিলে, এটা আছে কততে? 35 ক। তাহলে খরচ কয় প্রকার ভাই? 3 প্রকার। একটা হলো সাধারণ খরচ বা প্রকৃত খরচ, আর একটা হচ্ছে সাধারণ খরচ বা প্রকৃত খরচের ইংরেজি কি? জেনারেল কস্ট। আর একটা হচ্ছে আপনার ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট। আর একটা হচ্ছে বিলম্বের জন্য খরচ বা কি কস্ট ফর ডিলে। আচ্ছা, আমরা চলে আসি, দেখেন সাধারণ খরচ কাকে বলে সেটা একটু দেখবো। আন্ডারলাইন, হাইলাইট করেন বা আন্ডারলাইন করেন, সাধারণ খরচ বা প্রকৃত খরচ, আর ইংরেজিতে বলে কি জেনারেল কস্ট। দেখেন দেওয়ানি কার্যবিধির 35 ধারা অনুযায়ী আদালত মোকদ্দমার কোনো পক্ষকে সাধারণ খরচ বা প্রকৃত খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। সাধারণ খরচের, আন্ডারলাইন করেন, কোনো নির্দিষ্ট পরিমাণ নেই,
এবং এই খরচের আদেশ প্রদান করা আদালতের জন্য বিবেচনামূলক। ধরেন যে মামলায় জয়লাভ করলো, যে ডিক্রি পেলো, আর যে হারছে তারে বললো যে তুমি বাদীরে এত টাকা খরচ দিবা, বলতে পারে আদালত, খরচ প্রদানের কি নির্দেশ দিতে পারে। এবং এই খরচের সাধারণ খরচ কয় টাকা দিবে এটা হচ্ছে কি ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা। আবার আরেকটা উদাহরণ দিই, অনেক আমি 41-19 কথাই বলি। 41-19 বিধিতে বলছে যে আপিল খারিজ রদের আবেদন, ওই জায়গায় সাফিসিয়েন্ট কজের কথা বলছে। সাফিসিয়েন্ট কি কজের কথা বলছে, যে কি কারণে তুমি আসতে পারো নাই, আদালতে সন্তুষ্ট করো। আদালতে সন্তুষ্ট করার পরেও ওই 19 বিধিতে বলা আছে যে আদালত আহ খারিজ রদ করার জন্য যৌক্তিক খরচ প্রদান বা যৌক্তিক কোনো আদেশ দিতে পারে, কিন্তু কত টাকা খরচ দিবে এটা 19 বিধিতে বলা নাই। তাহলে এই এই যে খরচ, এটাকে কি বলা যেতে পারে, সাধারণ খরচ। কত টাকা দিবে না না দিবে এটা আদালতের কি ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা। তাহলে নরমালি প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে সাধারণ খরচের আদালত কত টাকা সাধারণ খরচের নির্দেশ দিতে পারে, কত টাকা কোন নির্দিষ্ট নাই, এটা আদালতের জন্য কি মূলক, বিবেচনা মূলক। তার এবং এটা কয় ধারায়, 35 ধারায়। দেখেন 35 ধারায় আদালত মকদ্দমার সাধারণ খরচের উপর সর্বোচ্চ কুল দিবেন 6% সুদ প্রদানের আদেশ দিতে পারে। এই যে আর একটা প্রশ্ন প্রিলিমিনারির জন্য পরীক্ষায় আসে, যে আদালত কোন ধরনের খরচের উপর 6% সুদ প্রদানের নির্দেশ দিতে পারে, কোন খরচ। আবার এইভাবে আসতে পারে যে সাধারণ খরচের উপর সর্বোচ্চ কয় টাকা সুদ প্রদানের নির্দেশ দিতে পারে, কত পার্সেন্ট, 6%। বলতে পারে যে তুমি তো খরচ দিবা তো দিবাই, এবং খরচের উপর সুদ দিবা কত, 6%। এটি একটি, এটা বলতেন আপিল অযোগ্য আদেশ। কি আদেশ, আপিল অযোগ্য আদেশ। তাই সংক্ষুব্ধ পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে কি করতে পারে, রিভিশন করতে পারে। এবার আমরা চলে আসি, দেখেন ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট। ক্ষতিপূরণমূলক খরচ আগে একটু বুঝাই, তারপরে আমরা পড়বো। দেখেন যখন কোনো মামলায় কোনো পক্ষ একটা দাবি করে, যে কোনো একটা দরখাস্ত দিল, দরখাস্ত দেওয়ার পরে অপর পক্ষ এসে, আমরা জানি যে দেওয়ানি কার্যবিধিতে যে কোনো দরখাস্ত দিলে, ধরেন একজন আরজি সংশোধনের দরখাস্ত দিচ্ছে, কে দেয়, বাদী দেয়। তা আরজি সংশোধনের দরখাস্তের এগেইনস্টে বিবাদী এসে কি দেয়, কি আপত্তি দেয়, লিখিত আপত্তি। আপনাদের ফরম্যাট শিখাইছি, দেখেন যে কোনো দরখাস্তের প্রেক্ষিতে অপর পক্ষ এসে কি দেয়, লিখিত আপত্তি দেয়। ধরেন একজন একটা বিবাদী মামলা স্থানান্তরের আবেদন 22 ধারায়ও পারে, 24 ধারায়ও পারে। এখন ধরেন 22 ধারাই করলো, 22 ধারায় যদি দরখাস্ত করে, তাহলে বিবাদীর দরখাস্তের প্রেক্ষিতে বাদীও একটা পাল্টা দরখাস্ত দিবে, সেটাকে কি বলে, লিখিত আপত্তি। কি বলেন, লিখিত আপত্তি। বিবাদী যা চাইছে বাদী এসে সেগুলোর কি বলবে, অস্বীকার করবে। আবার বাদী যা চাচ্ছে বিবাদী এসে লিখিত আপত্তিটা কি করবে, বলবে যে এগুলো করা মানে করলে এটা মিথ্যা হয়রানি কর, এবং এটা কাল বিলম্ব করবে। এখন এরকম ধরেন যে একটা মামলায় বিবাদী এসে 22 ধারার দরখাস্ত দিছে যে এই মামলাটা অমুক জায়গায় স্থানান্তর করা হোক। এখন বাদী এসে লিখিত আপত্তি জানাচ্ছে যে ওর অনার, বিবাদী কর্তৃক এই দাবি হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং হয়রানিকর, এবং বিবাদী এই মামলা স্থানান্তরের কোনোই প্রয়োজন নাই, সেই মামলা স্থানান্তরটা করতেছে শুধুমাত্র এই কারণে যাতে বিলম্ব হয়, কাল বিলম্ব করা যায়, যাতে মামলা আরো দীর্ঘায়িত হয়, সে হেরে যাবে এটা আশঙ্কা জেনেই সেই আবেদনটা করতেছে, যাতে কি হয়, বিলম্ব হয়। এবং আদালত উভয় পক্ষের শুনা, যদি আদালত বিবাদীর দাবিটারে নামঞ্জুর করে, মানে বিবাদী মামলা স্থানান্তরের আবেদন করছিল, সেই আবেদনটা কি করছে, নামঞ্জুর করতে, মানে বাদীর কথা আদালতে, বাদীর কথায় আদালত কনভিন্স হয়েছে, মানে বাদীর কথায় আদালত সন্তুষ্ট হয়েছে। আদালত মনে করলো যে আসলেই বিবাদীর এই মামলা স্থানান্তরের কোনোই দরকার নাই, তখন বিবাদীর দরখাস্ত তো নামঞ্জুর করলো। আবার তখন বাদী আবেদন করবে যে ওরা না, যেহেতু বিবাদীর দরখাস্ত নামঞ্জুর হয়েছে, মানে আসলেই তার দাবিটা কি, মিথ্যা বা হয়রানিকর, তাইলে এখন বিবাদীর কাছ থেকে আমার ক্ষতিপূরণ আদায় করে দেন। মানে তার যে মিথ্যা দাবি করছিল এবং এটা যে কি হলো, নামঞ্জুর করলো, এটার জন্য বাদী বিবাদীর কাছ থেকে কি চাইবে, ক্ষতিপূরণ চাইবে। এখন একটা এই জিনিসটা ভাইস ভার্সা, দ্যাট মিনস আপনার বিবাদী যে সবসময় বাদী যে বিবাদীর কাছ থেকে চাবে তা না, অনেক সময় বাদীও তো দরখাস্ত করতে পারে, তখন বিবাদী এসে কি বলবে, যে মামলাটা হচ্ছে, মানে এই দরখাস্তটা হচ্ছে হয়রানিকর, মিথ্যা। যাই হোক না কেন, যার দরখাস্তটা প্রত্যাখ্যাত হবে, আদালত তাকে বলবে যে তুমি ক্ষতিপূরণমূলক খরচ দিবা, কারণ তোমার দরখাস্তটা কি হয়েছে,
নামঞ্জুর হয়েছে, তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দিতে পারে কয় হাজার টাকা? 20,000 টাকা। বুঝেন কিনা? তাহলে আপনার মনে রাখতে হবে ক্ষতিপূরণমূলক খরচ কে দেয়? যার দরখাস্তটা মিথ্যা বা হয়রানিকর, যার দরখাস্তটা কি হয়? নামঞ্জুর হয়, যার দরখাস্তটা নামঞ্জুর হয়, সে ক্ষতিপূরণ দিবে কাকে? অপরপক্ষকে। সর্বোচ্চ কত টাকা? সর্বোচ্চ 20,000। এবার আরেকটা জিনিস একটু বলে দিই, তারপরে আমরা বিস্তারিত পড়বো। সেটা হচ্ছে, তবে ক্ষতিপূরণমূলক খরচ আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা, রায়ের পূর্বে ক্রোধ, রায়ের পূর্বে আটক, এই সকল ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ সর্বোচ্চ 10,000 টাকা। ধরেন অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত কার পক্ষে দেয়? বাদীর পক্ষে না বিবাদীর পক্ষে? বলেন তো। বাদী অস্থায়ী বিবাদী উভয়ই পেতে পারে। বাদী বিবাদী যে দরখাস্ত করবে সেই পেতে পারে, কিন্তু রায়ের পূর্বে আটক কাকে করে? বাদীকে না বিবাদীকে? বলেন। বিবাদীকে। রায়ের পূর্বে কুরক করে কার সম্পত্তি? বিবাদীর সম্পত্তি। আচ্ছা, এখন ধরেন এই রায়ের পূর্বে আটক দিয়েই বুঝাই। রায়ের পূর্বে আটক করে যখন, উদাহরণ এইভাবে বলে যে বিবাদী একটা মামলায় হেরে যেতে পারে, দেখেন যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে, ধরেন একটা মামলায় বাদী মামলা করছে, 5 লাখ টাকা পায় বিবাদীর কাছে। এখন বাদীর কাছে মনে হয়েছে যে বিবাদী মামলায় হেরে যাবে, এই আশঙ্কায় পলাই যাচ্ছে। আদালতের এখতিয়ার ছেড়ে কি পালানোর উদ্যোগ নিছে। তখন বাদী এসে আবেদন করছে আদালতের কাছে, ওনার সে যদি পালিয়ে চলে যায় তাহলে তো আমার মামলায় জিতে কোনো লাভ নাই, আমি তো আর টাকা পাবো না, তাই তাকে রায়ের পূর্বেই কি করা হোক? আটক করা হোক। তা আদালত ঠিকই বাদীর কথায় সন্তুষ্ট হয়ে বিবাদীরে গ্রেফতার করছে, কিন্তু মূল মামলার বিচারে দেখা গেল বাদীর পক্ষে ডিগ্রি হয় নাই। মানে বাদীর মামলা আদালত কি করে দিছে? খারিজ করে দিছে। আর প্রমাণিত হলো যে বাদী বিবাদীর কাছে কোনো টাকা পাবে না। আচ্ছা, কিন্তু মামলা চলাকালীন সময় তো ঠিকই বিবাদীরে কি করা হয়েছিল? আটক করা হয়েছিল। তাহলে বিবাদী এই ক্ষেত্রে আবেদন করবে যে ওনার, যেহেতু মামলা চলাকালীন সময়ে আমাকে আটক করা হয়েছিল, কিন্তু মূল মামলায় তো বাদী ঠিকই হেরে গেছে, তাহলে আমার বিপক্ষে যে রায় পূর্বে আটকের আদেশটা গেছিল, এই কারণে আমি এখন বাদীর কাছ থেকে ক্ষতিপূরণ চাই। এবং এই ক্ষেত্রে আদালত সর্বোচ্চ ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে ক্ষতিপূরণমূলক খরচ হিসেবে কত টাকা? 10,000 টাকা। নর্মালি ক্ষতিপূরণমূলক খরচ 20,000, বা তিনটা ক্ষেত্রে 10,000। অস্থায়ী নিষেধাজ্ঞা, রায়ের পূর্বে আটক, আর রায়ের পূর্বে কি ক্রোক। ক্রোক না, ক্রোক। জি। আচ্ছা দেখেন, তাহলে আমরা একটু পড়ি। দেওয়ানি কার্যবিধির 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণত কোন দেওয়ানি মামলার যখন কোনো পক্ষ, আন্ডারলাইন করে, মিথ্যা বা হয়রানিকর দাবি বা অজুহাত উত্থাপন করে, কি দাবি করছে? মিথ্যা বা হয়রানিকর দাবি বা কোনো অজুহাত উত্থাপন করে, এবং অপর পক্ষ যদি দাবি করে যে উক্ত পক্ষ কর্তৃক, আরেক পক্ষ এসে দাবি করতেছে যে যে পক্ষ এই দাবিটা করলো উক্ত পক্ষ কর্তৃক দাবি হলো মিথ্যা বা হয়রানিকর, তখন আদালত উক্ত আপত্তি উত্থাপনকারী পক্ষকে ক্ষতিপূরণমূলক খরচ দেওয়ার জন্য মিথ্যা বা হয়রানিকর দাবি উত্থাপনকারী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিবে। যদি আদালত সন্তুষ্ট হয় যে উক্ত দাবি বা অজুহাত হলো মিথ্যা বা হয়রানিকর, যার ফলে তা সম্পূর্ণ বা আংশিক প্রত্যাখ্যাত হয়েছে, ক্ষতিপূরণমূলক খরচ মঞ্জুর করে আদালতের জন্য গোল দিবেন কি বাধ্যতামূলক। আচ্ছা, তারপরে একটু পড়ি দেখেন। 35 ক ধারায় আদালত সর্বোচ্চ, আন্ডারলাইন করেন, 20,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। সর্বোচ্চ কয় টাকা? 20,000। তবে দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 95 ধারা অনুযায়ী, কত ধারা? যদি মকদ্দমা চলাকালীন সময় আদালত কোন পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা, আন্ডারলাইন করবেন, কোন পক্ষের বিরুদ্ধে, শব্দটা বললেন, কোন পক্ষের কি
বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আন্ডারলাইন করে বা রায়ের পূর্বে রায়ের পূর্বে আটক বা রায়ের পূর্বে ক্রোক আদেশ মঞ্জুর করে থাকে এবং মুক্ত পক্ষ যদি আন্ডারলাইন করেন মূল মোকদ্দমায় গোল দিবেন জয়লাভ করে থাকে, তাহলে উক্ত পক্ষের অনুকূলে আদালত সর্বোচ্চ 10,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। আচ্ছা, আমরা উদাহরণ দিই, উদাহরণ পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন তার আগে পড়েন, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আপিলের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, আপিলের ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচের আবেদন করা যায় না। আপিলের ক্ষেত্রে এটার একটু অর্থ বুঝেন। আপিলের ক্ষেত্রে মানে কি, আমরা জানি আপিল কি অধিকার। ধরেন আপিল কে করে, মূল মামলায় যে হারে সেই তো কি করে, আপিল করে। এখন যে আপিল করে সে কি আপিলে সর্বদা যেতে, আপিলে তো সারতেও পারে। দেখা গেল সে মূল মামলায় তো হারছে, আবার আপিলেও হারছে। আচ্ছা, মূল মামলায় আপিলে হারার পর এখন প্রতিপক্ষ এসে বলতে পারবে না যে ওর অনার, যেহেতু সে আপিলে হারছে তার মানে আপিলটা ছিল মিথ্যা, হয়রানি করে, এই কারণে তার কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাই। আপিলের ক্ষেত্রে এই দাবি কি, বুঝেন কিনা? কারণ আপিল একটা কি অধিকার, কায়েমি অধিকার। ধরেন সজল একটা মামলায় হারছে, হারার পরে উনি আপিল করছে, আপিল করার পর আপিলেও উনি হারছে। এখন আপিলে যে প্রতিবাদী ছিল সে এসে বলতেছিল না, যেহেতু সে আপিলে হারছে তার মানে প্রমাণিত হয় কি আপিলটা সে খালি খালি করছে, মিথ্যা বা হয়রানি করে, এই জন্য আপিল করছে, এই কারণে তার কাছ থেকে আমি ক্ষতিপূরণমূলক খরচ চাই, এটা চাইতে পারবে না। আপিলের ক্ষেত্রে কি ক্ষতিপূরণমূলক খরচ চাওয়া যাবে, বুঝতে পারছেন? এবার পরেরটা দেখেন, ক্ষতিপূরণমূলক খরচ আদেশ 104 ধারা অনুযায়ী একটি আপিলযোগ্য আদেশ। বল দেবেন আপিলযোগ্য আদেশ, এই লেখা এই জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না। উপরে বলছে যে আপিলের ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচের আবেদন করা যায় না, আবার বলতেছে আপিলযোগ্য আদেশ। আপিলযোগ্য আদেশ তো আর তখন যারে আদালত খরচ প্রদানের নির্দেশ দিছে সে ওইটার বিরুদ্ধে কি আপিল করতে পারবে। একটা ক্ষেত্রে একজন বা একজনকে বললো যে তুমি 20,000 টাকা খরচ দিবা, 20,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ, তার প্রতিকার হচ্ছে কি আপিল, বুঝলেন কিনা? আর এই যে উপরের যে কথাটা, সেটা হলো যে একজন ব্যক্তি যখন একটা আদেশের বিরুদ্ধে বা একটা ডিগ্রির বিরুদ্ধে কি করছে, আপিল করছে, তখন ওই আপিলে তো সে হেরে যেতেই পারে, তার পক্ষে আদেশটা আসে নাই। আপিলে হেরে গেলে অপর পক্ষ এসে বলতে পারবে না যেহেতু আপিলটা হারছে, আপিলটা হচ্ছে একটা মিথ্যা হয়রানিকর দাবি ছিল, তাই তার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন, এটা বলা যাবে না, বুঝলেন কিনা? আর নিষেধটা বলতেছে যে যদি কোনো ক্ষেত্রে আদালত কাউরে মানে হয়রানিকর মানে মিথ্যা এবং হয়রানিকর দাবির জন্য কাউরে বললো যে তুমি 20,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ দিবা, তাহলে তার প্রতিকার হচ্ছে কি আপিল। রিভিশন, আপনি বলবেন কি, আপনি তো এখনই বলেন রিভিশন। যাই হোক, তাহলে সাধারণ খরচের বিরুদ্ধে কি করা যাইতো ভাই, রিভিশন করা রিভিশন। আর এটার বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়। এটা তাও কত ধারায়, 104 ধারায়। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে আর একটু ভাঙাই দিই, সেটা হচ্ছে যে আহ, যে যারে দিতে বলছে সে করবে হচ্ছে আপিল, আর যে পাবে তার যদি মন না ভরে, মানে সে আরো চাই, সে বললো যে সে করবে রিভিশন। মানে আদালত তো ক্ষতিপূরণমূলক খরচ সর্বোচ্চ দিতে পারে কত, ধরেন আদালত তো 10,000 দিছে, এখন যারে যে টাকা যে খরচটা দিবে, যে খরচটা দিবে তার প্রতিকার কি আপিল। আর যে পাবে সে আদালতে যদি সে চায় যে 10,000 না আরো 20,000 পর্যন্ত চাই আমি খরচ, তার প্রতিকার কি রিভিশন। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আপিলের ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচের আবেদন করা যায় না। ক্ষতিপূরণমূলক খরচ আদেশ 104 ধারা অনুযায়ী একটি আপিলযোগ্য আদেশ। আশা করি এই দুইটা জিনিস বুঝতে পারছেন কিনা। আচ্ছা, সাধারণত যার বিরুদ্ধে, বিরুদ্ধে শব্দটা বললেন, যার বিরুদ্ধে 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের নির্দেশ দেওয়া হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই 104 ধারা মোতাবেক উক্ত পক্ষ আপিল দায়ের করতে পারে। মানে আদেশটা যার বিরুদ্ধে গেল, আদেশটা যার কি বিরুদ্ধে গেল, সে করবে কি আপিল। আর যার অনুকূলে, অনুকূল শব্দটা বলতেন, অনুকূল পাইছেন, যার অনুকূলে 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ প্রাপ্তির আদেশ দেওয়া হয়েছে সে উক্ত ক্ষতির পরিমাণ নিয়ে সংক্ষুব্ধ হলে রিভিশন দায়ের করতে পারে। এখন আপনি বলতে পারেন যে তার অনুকূলে আবার সে সংক্ষুব্ধ কেন, কেন সংক্ষুব্ধ? সে খরচ চাইছে, খরচ পাওয়ার হকদার 20,000, আদালত খরচ মঞ্জুর করছে 5,000, তখন সে আরো চাই,
তার পরাণ ভরে নাই, তাহলে সে করবে কি বলেন? ডিভিশন। আর যা দিচ্ছে সে করবে কি? আপিল। জানবেন? আপনি তো জি স্যার কই আবার আপিল ডিভিশন উল্টোই দেবেন। আচ্ছা উদাহরণ দেখেন। উদাহরণ, দীনেশ মকদ্দমার বিচার বিলম্ব করার জন্য মিথ্যা কারণ দেখিয়ে মকদ্দমা স্থানান্তরের আবেদন করে। ধরেন দীনেশ 22-এও করতে পারে, 24-এও করতে পারে, এবং তার উদ্দেশ্য ছিল কি? মামলার বিচার কি করা? বিলম্ব করা। আরিফ আপত্তি উত্থাপন করে যে দীনেশের মকদ্দমা পাইছেন কিছু? এই নেই কিছু আপনারে? আচ্ছা দেখেন আমরা পড়ি যে দীনেশ মকদ্দমার বিচার বিলম্ব করার জন্য মিথ্যা কারণ দেখিয়ে মকদ্দমা স্থানান্তরের আবেদন করে। সে মামলা কিসের আবেদন করলো? স্থানান্তরের। আরিফ আপত্তি উত্থাপন করে যে দীনেশের মকদ্দমা স্থানান্তরের দাবি হলো মিথ্যা। আরিফ বলতেছে যে দীনেশ খালি খালি আবেদনটা করতে, তার দাবি হচ্ছে কি? মিথ্যা এবং হয়রানিকর। আদালত দীনেশের আবেদন আন্ডারলাইন করেন, কি করে? প্রত্যাখ্যান করছে। এই ক্ষেত্রে দীনেশকে আদালত আদেশ দিতে পারে যে সে আরিফকে ক্ষতিপূরণমূলক খরচ প্রদান করবে, যা সর্বোচ্চ কত? 20,000 টাকা পর্যন্ত হতে পারে। এখন তানভীর বলেন যে এই জায়গায় যদি 10,000 টাকা দিত, 10,000 টাকা দিত, যখন ক্ষতিপূরণমূলক খরচ 20,000 দেয় নাই, 10,000 টাকা দিত, তাহলে দীনেশের প্রতিকার কি? আপিল না রিভিশন? কি করতে পারবে? এই জায়গায় আদালত দীনেশকে বলছে যে তুমি 10,000 টাকা দাও, আমি প্রতিকার বলছি যে দীনেশের কি প্রতিকার আছে? টাকা দেওয়া লাগতেছে তো দীনেশের, তা দীনেশ রিভিশন করবে কেন? দীনেশ কি করবে? আপিল। আর আরিফের তো মন ভরে নাই, সে আরো 10,000 চাই, তাহলে আপিল আরিফ করবে কি? দেখছেন? তবে আমার হতাশ করেন নাই, আমি যা চাইছিলাম তাই আপনি করছেন, সমস্যা নাই। আচ্ছা সহজ কথা ভাই, আপনি ওই প্রতিকূল অনুকূলতে না বুঝে মন দিয়ে বুঝেন যে আমার যদি টাকা দেওয়া লাগে, আমার প্রতিকার হচ্ছে আপিল। আর আমি পাইছি বাট আমি সন্তুষ্ট না, আমি আরো চাই। প্রার্থী এসে আপনার 1,000 দেশে মন করে নাই, বলতেছেন যে আরো 1,000 দেন, না ভোট তো দেবো না, তাহলে সেই ক্ষেত্রে রিভিশন। আচ্ছা তাহলে আপনার মনে রাখতে হবে যে ক্ষতিপূরণমূলক খরচ ভাই, এটা হচ্ছে 35 কত দাঁড়ায়? 35 ক। এবং এই ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ সর্বোচ্চ কত? 20,000। তবে অস্থায়ী নিষেধাজ্ঞা রায়ের পূর্বে কোর্ট ও আটকের ক্ষেত্রে কত? 10,000। আর ক্ষতিপূরণমূলক খরচ এর আদেশটা যার বিরুদ্ধে গেল তার প্রতিকার কি? তার প্রতিকার আপিল। কত ধারায়? 104 ধারায়, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। আর আর যার অনুকূলে গেল, মানে সে আরো চাইতেছে, সে সন্তুষ্ট না, সে আরো চাই, তাহলে তার প্রতিকার হচ্ছে কি? রিভিশন। ধন্যবাদ। তাহলে তানভীর সাহেব আমাদের বলেন যে আমরা দুইটা খরচ পড়ে ফেললাম, এই দুইটা খরচের ভিতর জেনারেল কস্ট এন্ড কম্পেনসেটরি কস্ট, এই দুইটার ভিতরে পার্থক্য কি আপনার দৃষ্টিতে? কি কি? এই তিনটা ক্ষেত্রে 10,000 কেমনে? একটা উদাহরণ দিয়ে বুঝান তো।
ক্রোক করে, সম্পত্তি করে ক্রোক, তার ব্যক্তির করে আটক। জি, তারপরে হলো কি? তুমি যা বলছো হয়েছে। এ জাকারিয়া বলেন, ওনার উদাহরণটা দিয়ে বোঝান। স্যার আমি তানভীর ভাইয়ের সাথে এটা মামলা করলাম। এখন উনি মামলার রায়ে আমি ডিগ্রি পাইছিলাম। আমি ডিগ্রি পাবো এই ভয়ে উনি ওনার যে স্থাবর সম্পত্তি আছে স্থাবর সম্পত্তি আছে উনি ওটি অন্য জায়গায়। আচ্ছা, সেম উদাহরণ উনি যেটা বললো যে তানভীর টাকা পায় মিল্টন সাহেবের কাছে, এখন মিল্টন তানভীরের মনে হচ্ছে মিল্টন সাহেব ভারত চলে যাবে, তখন তানভীর আদালতে আবেদন করছে ওনার, উনি তো ভারত চলে যাবে, তা উনারে আটক করা হোক। উনারে কি করা হোক? আটক করা হোক। উনারে আটক ঠিকই করছে, কিন্তু মূল মামলায় প্রমাণিত হলো যে তানভীর কোনো টাকা পাবে না। তখন মিল্টন সাহেব বলবে যে রনার, যে টাকা তো প্রমাণিত হয়েছে যে তানভীর কোনো টাকা পায় না, বাট আমারে তো মামলা চলাকালীন সময় ঠিকই কি করছে? আটক করছেন। তাহলে এই ক্ষেত্রে আনোয়ারুল হক সাহেব উনি ক্ষতিপূরণমূলক খরচ পাইতে পারে তানভীরের কাছ থেকে সর্বোচ্চ কত? 10,000 টাকা। সর্বোচ্চ কত? 10,000। এখন এই 10,000-এর ক্ষেত্রে তানভীরের প্রতিকার কি? তানভীরের প্রতিকার হচ্ছে আপিল। তানভীরের প্রতিকার আপিল। কিন্তু যদি ধরেন যে আনোয়ারুল হক সাহেব 5,000 টাকা দিছিল, উনি 5,000-এ সন্তুষ্ট না, উনি আরো 5,000 চাই, তাহলে উনার প্রতিকার ছিল কি? ধন্যবাদ। নামাজের বিরতি 10 মিনিট পর শুরু হবে। তানভীর, আচ্ছা দেখেন, আমরা বিরতির পরে ক্লাস শুরু করি। তাহলে আমরা খরচ করলাম দুই প্রকার, একটা হচ্ছে আপনার সাধারণ খরচ বা জেনারেল কস্ট বা প্রকৃত খরচ। এটার কোনো সুনির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে এই খরচটা নির্ধারণ করতে পারে, এবং এই খরচের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষের প্রতিকার হচ্ছে আপনার রিভিশন। এবং এই খরচের ক্ষেত্রে সুদ দিতে পারে, সুদ প্রদানের নির্দেশ দিতে পারে কয় পার্সেন্ট? 6%। তারপরে আমরা পড়লাম যে আপনার কম্পেনসেটরি কস্ট বা ক্ষতিপূরণমূলক খরচ, এটাকে সংক্ষেপে বলা যেতে পারে যে যখন কোনো ব্যক্তি কোনো দরখাস্ত দায়ের করে একটা দেওয়ানি মামলায়, পরবর্তীতে তার সেই দরখাস্তটা প্রত্যাখ্যাত হয় মিথ্যা বা হয়রানিকর বলে, তখন তার দরখাস্ত যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে, তখন তাকে আদালত বলবে যে তুমি এত টাকা ক্ষতিপূরণ দিবা অপর পক্ষকে। এই যে যে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিল, এটাকেই বলে আপনার কম্পেনসেটরি কস্ট। তো কম্পেনসেটরি কস্ট আপনার সর্বোচ্চ হতে পারে 20,000 টাকা। তবে যদি এটা অস্থায়ী নিষেধাজ্ঞা অথবা রায়ের পূর্বে ক্রোক বা রায়ের পূর্বে আটক, এটার ক্ষেত্রে 95 ধারা অনুসারে আপনার কম্পেনসেটরি কস্ট হতে পারে সর্বোচ্চ 10,000 টাকা। কম্পেনসেটরি কস্টের আদেশ যার বিরুদ্ধে গেল, তার প্রতিকার হচ্ছে 104 ধারা অনুযায়ী বিবিধ আপিল। আর যার পক্ষে এলো, তিনি যদি সন্তুষ্ট না হন, ওনার প্রতিকার হচ্ছে কি? রিভিশন। এতটুকুই আমরা পড়লাম। এখন আমরা চলে আসবো, দেখেন, বিলম্বের জন্য খরচ বা কস্ট ফর ডিলে। আচ্ছা, দেওয়ানি কার্যবিধির 35 খ ধারায় বিলম্বের জন্য খরচ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণত একটি মকদ্দমা চলাকালীন সময়, আন্ডারলাইন করবেন, অন্তর্বর্তীকালীন দরখাস্ত সমূহ দায়েরে বিলম্বের কারণে আদালত বিলম্বের জন্য খরচ প্রদানের আদেশ দিতে পারে। অন্তর্বর্তীকালীন দরখাস্ত বুঝেন, মানে একটা মামলা চলমান থাকা অবস্থায় যে কোনো পক্ষ অনেকগুলো দরখাস্ত করে আদালতে, করে না? ধরেন আর্জি সংশোধনের দরখাস্ত, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত, রায়ের পূর্বে আটক, রায়ের পূর্বে ক্রোক, তারপরে কমিশন নিয়োগের দরখাস্ত, সময়ের আবেদন, তারপরে আপনার সেট অফ এর দরখাস্ত, এই সবগুলাই কি অন্তর্বর্তীকালীন দরখাস্ত। অর্থাৎ মামলা চলাকালীন সময়ে যে দরখাস্ত গুলো করা হয় সেগুলোরই কি বলে? অন্তর্বর্তীকালীন দরখাস্ত। এখন যদি কোনো দরখাস্ত ধরেন, বিলম্বের খরচ হচ্ছে দুই প্রকার। যদি কোনো দরখাস্ত ধরেন আদালত প্লিডিং সংশোধনের যে দরখাস্তটা মঞ্জুর করলে, প্লিডিং সংশোধন করতে হবে আদালত নির্ধারিত সময় অথবা কতদিন? 14 দিন। আদালত যদি কোনো সময় নির্ধারণ না করে দেয়, তাহলে সর্বোচ্চ কতদিন? 14 দিন। এখন ধরেন বাদী আবেদন করলো যে তার আর্জিটা সংশোধনের জন্য, এবং আদালত তাকে 20 দিন সময় দিয়ে দিল যে 20 দিনের মধ্যে আপনি সংশোধন করে জমা দেন। এখন 20 দিনের মধ্যে সে জমা দিতে পারেন না, সে ধরেন 25 দিন পরে আনছে, এবং তারও যৌক্তিক কারণ ছিল, তার মা মারা গেছে বা গুরুতর অসুস্থ ছিল, যে কারণে সে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করতে পারে না। তখন আদালত বলবে যে ঠিক আছে,
তোমার যেহেতু 5 দিন দেরি হয়ে গেছে, তোমার আর্জি সংশোধনের দরখাস্ত তুমি মঞ্জুর করতে পারি, বা তুমি বিলম্বের খরচ দিবা। বুঝতে পারছেন? এই যে 5 দিন যে বিলম্ব হলো, এই বিলম্বের জন্য যে খরচ দিবা এটারে বলে কস্ট ফর ডিলে। কস্ট ফর কি? ডিলে। এ হলো এক প্রকারের উদাহরণ দিলাম। আর এক প্রকারের উদাহরণ হচ্ছে এরকম, এই কস্ট ফর ডিলে আবার আমরা 35-এর খর 1 পড়বো আর 35-এর খর 2 পড়বো। তার পড়ার আগে এমনি একটু উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ হচ্ছে যে ধরেন, যে দরখাস্তটা আমি এখনো করিনি, বাট আমার করার সুযোগ ছিল আরো আগে। করার কি সুযোগ ছিল আরো আগে? উদাহরণস্বরূপ আর্জি সংশোধনের কথাই বলেন, যে নর্মালি 2012 সালের সংশোধনীতে একটা কথা এসেছে, সেটা হলো আর্জি সংশোধনের দরখাস্ত যত দ্রুত সম্ভব করতে হবে। প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে হবে মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যথাসম্ভব দ্রুত। এখন ধরেন একজন ব্যক্তি প্লিডিং সংশোধনের দরখাস্ত করছে, তখন মামলা চূড়ান্ত শুনানি পর্যায়ে যুক্তিতর্কর সময় করছে। মানে আদালত যদি বিবেচনা করে দেখে যে এই দরখাস্তটা তারা আরো আগে করার সুযোগ ছিল, বুঝেন কিনা? আরো আগে কি, আদালত বলবে যে তুমি তো এই দরখাস্ত আরো আগে করতে পারতা, যেহেতু আরো আগে করো নাই, তাহলে দরখাস্ত আমি মঞ্জুর করতে পারি, তো আবার তোমার বিলম্বের খরচ দিতে হবে। বুঝতে পারছেন? এই হলো এক খরচ। আর এর আগে উদাহরণ দিলাম এক খরচ, যখন সে দরখাস্ত যথাসময়েই করেছে, কিন্তু তাকে একটা সময় বেঁধে দিয়েছিল যে এই কয়দিনের মধ্যে সংশোধন করবেন, সেই সময়ের মধ্যে সংশোধন করতে পারে নাই, ওটাও বিলম্বের জন্য খরচ। আর একটা হলো যে দরখাস্তটা দেন স্টেট অফ এর দরখাস্ত, যদি আমি বলি, স্টেট অফ এর দরখাস্ত করে কখন, কে করে, বাদী না বিবাদী? বিবাদী। কখন করে? স্টেট অফ এর দরখাস্ত লিখিত জবাবের সময় বা প্রথম শুনানিতে যদি আমি করি, তাহলে আদালতের অনুমতির প্রয়োজন নাই। আর স্টেট অফ এর দরখাস্ত যদি আমি পরেও করতে পারি, বাট সেক্ষেত্রে কি দরকার, আদালতের অনুমতি দরকার। তাহলে আমি ধরেন লিখিত জবাবের সময় আমি স্টেট অফ এর দরখাস্ত করি নাই, আমি পরে গিয়ে স্টেট অফ এর দরখাস্ত দিচ্ছি, তখন আদালত বলবে যে এই দরখাস্ত তো তুমি আরো আগে দিতে পারতা, যেহেতু দেয় নেই, আমি স্টেট অফ এর দরখাস্ত মঞ্জুর করতে পারি, বাট তোমার কি দেওয়া লাগবে, কস্ট ফর ডিলে। কস্ট ফর ডিলে। তাহলে একটু পড়ি দেখেন, 35 খ ধারা অনুযায়ী বিলম্বের জন্য আদালত সর্বোচ্চ, আন্ডারলাইন করেন, 3,000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। তাহলে বিলম্বের জন্য যে খরচ বা কস্ট ফর ডিলে সর্বোচ্চ কত ভাই? 3,000। এবং দেখেন যে 35 খ 1 অনুসারে নির্ধারিত কোনো সময়ের মধ্যে, আন্ডারলাইন করবেন, নির্ধারিত কোনো সময়ের মধ্যে দরখাস্ত বা কোনো আবেদন দায়ের না করা হলে আদালত সর্বোচ্চ 2,000 টাকা বিলম্বের জন্য আহ খরচ প্রদানের আদেশ দিতে পারে। যেমন দেখেন, বাদী আর্জি সংশোধনের দরখাস্ত করলে আদালত 14 দিনের মধ্যে আর্জি সংশোধন করার নির্দেশ দেন। বাদী বললো, আবেদন করছে, আদালত মঞ্জুর করে বললো যে তুমি আর্জি সংশোধন করবে কয়দিনের মধ্যে, 14 দিন। এক্ষেত্রে বাদী যদি, মানে আদালত একটা সময় কি বিধান করে দিচ্ছে, এক্ষেত্রে বাদী যদি উক্ত 14 দিন উত্তীর্ণ হওয়ার পরে আর্জি সংশোধন করার আবেদন করে, তাহলে আদালত 35-এর খ 1, এটা বলতেন 35-এর খ 1 ধারা অনুযায়ী বিলম্বের জন্য সর্বোচ্চ বল দিবেন 2,000 টাকা খরচ প্রদানের জন্য বাদীকে নির্দেশ দিতে। তাহলে এইটা 35-খ 1টা একটু বুঝেন। 35-খ 1 বলতেছে যে ক্ষেত্রে আদালত আপনার একটা সময় দিয়ে দিছিল, কিন্তু সেই সময়ের মধ্যে সে করে নাই, সেই সময়ের মধ্যে করে নাই, দেরি হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত তারে বলবে যে ঠিক আছে দেরি হয়েছে, এটা একসেপ্ট করতে পারি, বাট তোমার খরচ দিতে হবে। এই খরচটা কত? সর্বোচ্চ 2,000। এটা হলো 35 খ কত 1। পরেরটা দেখেন, বল দিবেন 35 খ 2 অনুসারে। 35 খ কি 2 অনুসারে আদালতের মতে মকদ্দমার, আন্ডারলাইন কার্ড, কোন পক্ষ কর্তৃক যে দরখাস্ত বা আবেদন, আন্ডারলাইন কার্ড, পূর্বেই পেশ করা যেত, যে দরখাস্ত বা আবেদন কি আগেই দেওয়া যেত বা তা করা উচিত ছিল, কোন পক্ষ যদি উক্ত দরখাস্ত বা আবেদন পরবর্তী সময় পেশ করে, তবে আদালত উক্ত পক্ষকে বিলম্বের জন্য, আন্ডারলাইন করবেন, 3,000 টাকা বিলম্ব খরচ প্রদানের আদেশ দিতে পারে। এই জায়গায় আদালত প্রথমে কোনো সময় দেয় নাই, বাট আদালত বলতেছে এই দরখাস্তটা আরো কি আরো আগেই করা উচিত ছিল। একটি দেওয়ানি মোকদ্দমায় বিবাদী আদালতের অনুমতি ব্যতীত সম্ভাব্য প্রথম সুযোগে বা লিখিত জবাব দাখিলের সাথে সেট অফ এর দাবি উত্থাপন করতে পারে। বুঝতে পারছেন? বিবাদী যদি মকদ্দমা ইস্যু গঠনের পরে সেট অফ এর দাবি করে, তবে সেক্ষেত্রে আদালত সর্বোচ্চ 3,000 টাকা বিলম্ব খরচ প্রদান সাপেক্ষে বিবাদীর সেট অফ এর দাবি মঞ্জুর করতে পারে। কারণ বিবাদী উক্ত দরখাস্ত কি পূর্বেই পেশ করতে। ধরেন আপনি আমার কাছে আসলেন, পড়বেন, আমি বললাম যে ঠিক আছে আপনি
14 দিনের মধ্যে আমার এই যে লিখিত ব্যাচ চলতেছে, আপনার সময় দিলাম, আগামী মাসের 10 তারিখের মধ্যে কিন্তু ক্লাসে আসবেন। আপনি আসছেন আগামী মাসের 15 তারিখ, তাহলে আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছিলাম, তার 5 দিন পরে আসেন। আমি বলে আপনারা পড়াইতে পারি, বাট বিলম্বের জন্য খরচ দিতে হবে 2000। কত? 2000। এটা হলো 35-এর ঘর এক। আর আজাদ সাহেব এতদিন ধরে পড়তে আসে নাই, এখন যদি উনি পড়তে আসে, আমি বললি যে আপনার পড়তে আসার আরো আগেই উচিত ছিল। আপনি আরো আগে যেহেতু আসেন নাই, তাহলে এখন পড়ানো যেতে পারে, বাট এখন বিলম্বের জন্য খরচ দিবেন কত? 3000। বুঝতে পারছেন? তাহলে 35-এর ঘর এক আর 35-এর ঘর দুই। যে রুবেল বলেন তো, 35-এর ঘর এক, ওই যে ভাই কার্ডটা পড়ে গেছে উনি বেশি পরে রাখতে নেবেন, সেক্ষেত্রে আদালত নির্দিষ্ট সময় দিয়ে দেবে, তুমি এই সময়ের ভিতরে বিলম্বের জন্য ব্যবস্থা করবে, কিন্তু সেই সময় দেশে করিনি, না করি দেশে পরে একে হচ্ছে তার বিলম্বের জন্য কস্ট হচ্ছে 2000 টাকা। 2000 আর টাকা এর 25 পর দুই হচ্ছে যেক্ষেত্রে আম, সময় বেঁধে দেওয়া নাই, কিন্তু পূর্বেই যথেষ্ট করা যেত, সময় বেঁধে দেওয়া নাই, বাট এটা পূর্বেই করা যেত কিন্তু সে করিনি, যেত। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে কত? 25 পর দুই 3000। 3000। আশা করি বুঝতে পারছেন, সজল সাহেব বুঝছেন? এখন এই খরচের এই জিনিসগুলো আমাদের জানা কেন দরকার? আমাদের বার কাউন্সিল বা জুডিশিয়াল সার্ভিসের বর্তমান পরীক্ষা কোথা থেকে কি দিবে আল্লাহ ছাড়া কেউ, এবং কোনরাও জানে না, কোনরাও জানে না। তাহলে পরীক্ষায় ধরেন আপনার উদাহরণ দিয়ে দিল যে 14 দিনের মধ্যে আর্জি সংশোধনের দরখাস্ত মঞ্জুর করতে বললো, সে 15 দিনের মাথায় এসে দরখাস্ত দিল, বা 20 দিনের মাথায় এসে দরখাস্ত দিল। তো এক্ষেত্রে আদালত কি করতে পারে, বা কোন ধরনের খরচের নির্দেশ দিতে পারে? তাহলে কস্ট ফর ডিলে এখানে সময় নির্ধারণ করে দিছিল, তাহলে 35-এর ছয় কত? 2000 টাকা। এক। আর যদি বলতো সেট অফের দরখাস্ত আর আগেই দেওয়া যেত, বা আর্জি সংশোধনের দরখাস্ত ইচ্ছা করলে আরো আগেই দেওয়া যেত, কিন্তু সে খালি খালি রায়ের পরে সে দরখাস্ত করতেছে, তাহলে সেক্ষেত্রে 35-এর ছয় কত? দুই। এক্ষেত্রে কত? 3000। আর যদি এইভাবে বলে যে একটা লোক, একটা বাদী মামলা স্থানান্তরে আবেদন করতে, বিবাদী এসে আবেদন করতে যে না, তার মামলা, বাদী মামলা স্থানান্তরে আবেদনের জন্য মিথ্যা এবং কি হয়রানিকর, তখন আদালত তার বাদীর যে আবেদনটা সেটা নামঞ্জুর করে দিছে বা প্রত্যাখ্যান করছে, তাহলে এক্ষেত্রে বিবাদী কত টাকা ক্ষতিপূরণমূলক খরচ পেতে পারে? সর্বোচ্চ 20,000 টাকা। এবং এইভাবে একটা ফ্যাক্ট দিয়ে বললো যে 20,000 টাকা 10,000 টাকা দিল, এখন যারে ক্ষতিপূরণ দিল 10,000 টাকা, সে সংক্ষুব্ধ, সে চাচ্ছে আরো ক্ষতিপূরণ চাই, তাহলে তার প্রতিকার কি? এই ক্ষেত্রে কিন্তু নাম্বার পানির মতো, যদি আপনি যেটা সঠিক বলতে পারেন যে তার প্রতিকার, যার অনুকূলে গেল তার প্রতিকার কি? রিভিশন। আর যার প্রতিকূলে গেল বা যার বিরুদ্ধে গেল তার প্রতিকার কি? আপিল। আচ্ছা, পরের লাইনটা দেখেন যে 35 খ ধারা অনুযায়ী বিলম্বের জন্য খরচ প্রদানের আদেশ হলো, বল দিবেন আপিল অযোগ্য আদেশ। কি আদেশ? তাই উক্ত আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষ রিভিশন দায়ের করতে পারে। তাহলে আমরা যেটা পেলাম ভাই, যে 3 প্রকার খরচের ক্ষেত্রে আপিল যোগ্য কোনটা? 35 ক। আর বাকি দুইটা কি? বাকি দুইটা আপিল অযোগ্য বা রিভিশন যোগ্য। আর আপিল অযোগ্য মানেই হচ্ছে কি? রিভিশন। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা খরচ নিয়ে অনলাইন অফলাইন, ভাই আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি খরচ নিয়ে কোনো প্রশ্ন থাকে, বুঝেছেন কিনা, অনলাইন অফলাইন সবাইকে জিজ্ঞাসা করতেছি। স্যার একটু এখানে আমি মিস করছি মাঝখানে, সেটা হচ্ছে ওই যে 2000 আর 3000, 35-এর ক্ষয়ে এক আর 35-এর ক্ষয় দুই স্যার। আচ্ছা, অনলাইনে আর কেউ বুঝছেন? অনলাইনে এই 35-এর ক্ষয়ের এক আর 35-এর ক্ষয়ের দুই কেউ বুঝতেন? উত্তর দেন। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। আচ্ছা, যার ক্লিয়ার সে একটু বুঝান তো, 35-এর ক্ষয় এক আর 35-এর ক্ষয় দুই। 35-এর ক্ষয়ের এক হচ্ছে স্যার, এটা এখানে নির্ধারিত, মানে কি যেই সময়ের ভিতরে ইয়া, মানে কি সময়টা নির্ধারিত করে বলা হয়েছিল যে এই সময়ের ভিতরে এই কাজটা করতে হবে, তখন যদি ওই সময়ের ভিতরে সে করতে না পারে তাহলে তাকে 2000 টাকা খরচ দিয়ে, মানে কি শুনানি খরচ সাপেক্ষে দেওয়ার ওটা, আদেশ দিতে মানে হয়। কি জি। যে আর 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 ক্ষয়ের 200 35-এর ক্ষয়ের দুতে দুইতে বলা হয়েছে, যদি ওই মানে কি এটা, মানে কি আগেই সে দাখিল করতে পারতো, ইচ্ছাকৃত ভাবে সে দাখিল করে নাই বা দেয় নাই, সেই জন্য তাকে 3000 টাকা খরচ সাপেক্ষে শুনানি সাপেক্ষে ওটা মঞ্জুর, মানে কি দাখিল দাখিল করতে পারবে। এক্স্যাক্টলি, ধন্যবাদ।
তো আমি আবার বুঝাই, আব্বাস সাহেব শুনেন, একটা বিষয় হচ্ছে যে যখন ধরেন আপনি আরজি সংশোধনের আবেদন করতেন, এখন আমরা জানি যে আরজি সংশোধনের আবেদন যদি করে তখন আদালত একটা নির্দিষ্ট সময় দিতে পারে যে আপনি 20 দিনের মধ্যে আরজি সংশোধন করবেন, এবং আদালত যদি কোনো সময় নির্ধারণ না করে দেয় তাহলে কত, 14 দিন। তো 14 দিন। ধরেন আদালত 20 দিন সময় দিছিল, বাট যারে সময় দিল সে 20 দিনের মধ্যে সংশোধন করতে পারে নাই, সে দেরি হয়ে গেছে, 5 দিন দেরি হয়ে গেছে, 25 দিনের মাথায় এসে সে আরজি সংশোধনের দরখাস্ত দিছে। তখন আদালত জি বলতে স্যার। পারে যে আমি যেহেতু একটা সময় নির্ধারণ করে দিছিলাম এবং আপনি এটা ব্যত্যয় ঘটাইছেন এবং এই সময়ের মধ্যে পারেন নাই, তো আপনার দরখাস্তটা মঞ্জুর করা যেতে পারে, বাট এই ক্ষেত্রে আপনি খরচ দিবেন 35-এর ক্ষয়ের একে কত, 2000 বিলম্বের জন্য খরচ। এটা হলো 35-এর 1। মানে যখন আপনাকে একটা সময় নির্ধারণ করে দিয়েছিল কিন্তু আপনি ওই সময়ের মধ্যে দিতে পারেন নাই, সেই ক্ষেত্রে হলো 35-এর ক্ষয়ের 1 কত, 2000। আর 2000। জি স্যার। 35-এর 2 যেটা, সেটা হচ্ছে যে যখন আপনার আদালত কোনো মানে আপনি দরখাস্তটা এখন পর্যন্ত করেনি নাই, আদালতের কাছে টোটালি যানই নাই, এখন ধরেন জি সেট স্যার। অফের দরখাস্ত, সেট অফের দরখাস্ত আর লিখিত জবাবের সাথে দেওয়া যায় বা প্রথম শুনানির সময় দেওয়া যায়। এখন বিবাদী ওই সময় না দিয়ে যখন মামলা একেবারে রায়ের পর্যায়ে চলে গেছে তখন যে সে সেট অফের আবেদন করছে, তখন আদালত বলতে পারে যে এই সেট অফের দরখাস্ত তো আপনি আরো আগে করতে পারতেন, যেহেতু আপনি আরো আগে করেন না, বিলম্ব করে ফেলছেন, তো আপনি এই ক্ষেত্রে বিলম্বিত খরচ দিবেন 35-এর ক্ষয়ের 2 কত, 3000। অর্থাৎ যখন আপনি অলরেডি একটা দরখাস্ত করছেন, আদালত আপনার একটা সময় দিছিল, সেই সময়ের মধ্যে সেটা পালন করতে ব্যর্থ হয়েছেন, তখন হলো 35-এর ক্ষয়ের 1। আর যখন আপনি জি প্রথম দরখাস্তটাই করছেন কি বিলম্বে, মানে দেরি হয়ে গেছে, আদালত জি বললো স্যার। যে এই দরখাস্তটা আরো আগে করা উচিত ছিল, কিন্তু আপনি আরো আগে যেহেতু করেন নাই, তো এই ক্ষেত্রে আপনার বিলম্বিত খরচ দিতে হবে কত, 3000। 3000। জি স্যার, ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার স্যার। 16 বিজিএস পরীক্ষায় দেখেন আমরা একটু টাচ দেই, সেটা হচ্ছে যে সর্বশেষ যে লিখিত পরীক্ষা হলো, এখানে একটা প্রশ্ন আসছে, নাবালকের পক্ষে আসন্ন বন্ধু বা নেক্সট ফ্রেন্ড ব্যতীত মোকদ্দমা দায়েরের ফলাফল। নেক্সট ফ্রেন্ড মানে হচ্ছে যে নাবালকের পক্ষে যে মামলা দায়ের করে, নাবালক হচ্ছে যে এ পার্সন বিলো 18 ইয়ার্স এই যে কি নাবালক, মানে যার বয়স আপনার কত, 18 বছরের নিচে, সেই হচ্ছে কি নাবালক। এখন নাবালকের হাতে অপশন 2টা ভাই, সে মামলা না কইরা সাবালক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে, এবং যখন সে সাবালক হওয়ার পর মামলা করবে, এই যে যতদিন যে বিলম্ব হলো এটা মওকুফ হয়ে যাবে তামাদিনের কয় ধারায় বলেন, 6 ধারায়। তামাদিনের কয় ধারায়, 6 ধারায়। ওই যে বলবে যে আমি নাবালক ছিলাম, নাবালক হওয়ার পরে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর যদি তার মনে হয় যে না আমি এতদিন বিলম্ব করব না, সে নাবালক সাথে সাথে নিজে মামলা করতে পারবে না, বাট সে একজনের মাধ্যমে মামলাটা করবে, এই যে যার মাধ্যমে মামলাটা করে তাকে বলে নেক্সট ফ্রেন্ড বা আসন্ন বন্ধু। আমাদের আসন্ন বন্ধু আরিফ সাহেব আছে নাই, দেখেন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই প্রশ্নে যাকে নাম দেই তারা পরীক্ষায় পাশ করে না, বা যাকে নাম বেশি বেশি ডাকি তারা পাশ করে না। দেখেন এই কারণে জিনিসের নাম এখন আর দেইনি, আমি নতুন নাম দিয়েছি। দেখেন আচ্ছা দেখেন, তো নাবালকের পক্ষে আসন্ন বন্ধু ছাড়া মকদ্দমার ফলাফল সম্পর্কে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর আন্ডারলাইন করবেন আদেশ 32 এবং বিধিগত বলছে যে নাবালকের পক্ষে যদি নাবালক যদি কোনো আসন্ন বন্ধু ছাড়া মামলা করে তাহলে সেই মামলার ফলাফল কি হবে। তো এটা আছে 32 আদেশের কত বিধিতে ভাই, 2 বিধিতে। বিধি 2 অনুসারে আন্ডারলাইন করেন আসন্ন বন্ধু ছাড়া মকদ্দমা দায়ের করা হলে বিবাদী আন্ডারলাইন করেন আরজিটি খরচা সহ নথি হতে অপসারণ করার জন্য আবেদন করতে পারে। মোটামুটি এপ্রিলিতে যা পড়ছে অতটুকুই, যে আসন্ন বন্ধু ছাড়া যদি মামলা করে তাহলে নথি সহ অপসারণ করার আবেদন করতে পারে কে, বিবাদী। কততে, 32 আদেশের কত, 32 আদেশের। আচ্ছা আমরা পরেরটা দেখি, দেখেন প্রশ্নের পরের পার্ট, সেটা হচ্ছে যে মকদ্দমায় নাবালক বিবাদীর পক্ষে অভিভাবক নিযুক্তিতে আদালতের করণীয়। এখন বাদী অনেক সময় যার বিরুদ্ধে মামলা করছে সেও তো কি থাকতে পারে, নাবালক থাকতে পারে। এখন নাবালক যদি মামলা না করতে পারে তাহলে যার বিরুদ্ধে মামলা করছেন সেও যদি নাবালক হয় তাহলে তার পক্ষে অভিভাবক নিয়োগ করে হলো আদালত। কে করে বলেন, আদালত।
এখন কারে অভিভাবক হিসেবে নিয়োগ করতে পারে সেটা একটু দেখি। মকদ্দমায় নাবালক বিবাদীর পক্ষে অভিভাবক নিযুক্তিতে আদালতের করণীয় সম্পর্কে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 আন্ডারলাইন করেন 32 আদেশের বিধি 3 ও কত 4 আলোচনা করা হয়েছে। বিধি 3 অনুসারে দেখেন, যে ক্ষেত্রে বিবাদী একজন নাবালক হয়, আন্ডারলাইন করেন, কি হয়, সেক্ষেত্রে আদালত উক্ত নাবালকের মকদ্দমার জন্য একজন উপযুক্ত ব্যক্তিকে অভিভাবক নিযুক্ত করবেন। কারে অভিভাবক নিযুক্ত করবে? কাকে? উপযুক্ত। এখন উপযুক্ত আমি বুঝবো কেমনে, সেটা নিচে আসতেছে দেখেন। প্রস্তাবিত অভিভাবকের মকদ্দমার বিরোধীয় বিষয়ে নাবালকের স্বার্থের প্রতিকূলে কোনো স্বার্থ থাকবে না, আন্ডারলাইন করেন। মানে সহজ কথা যদি বলি, যারে বিবাদীর অভিভাবক হিসেবে নিয়োগ করবে মামলা তার কিন্তু স্বার্থ ওই মামলায় তার কোনো কি থাকবে না, স্বার্থ থাকবে না। তাহলে রক্ষক হয়ে যাবে কি? রক্ষক। বুঝতে পারছেন? তাহলে আদালত তাকেই বিবাদীর অভিভাবক হিসেবে নিয়োগ করবে যার ওই বিবাদীর ওই মামলায় কি থাকবে না, কোনো স্বার্থ থাকবে না। পরেরটা দেখেন, যে বিধি 4 অনুসারে নিম্নোক্ত ব্যক্তি মকদ্দমায়, আন্ডারলাইন করেন, আসন্ন বন্ধু বা অভিভাবক হতে পারে। তার মানে এটা কার কার পক্ষে গেল? বাদী বা বিবাদী। মানে কে কে আসন্ন বন্ধু হতে পারে বা কে কে অভিভাবক হতে পারে। দেখেন, সুস্থ মনের অধিকারী কে? তানভীর, আপনি কি সুস্থ মনের অধিকারী? সুস্থ মনের অধিকারী। তারপর বলছে প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক তো আপনি? আচ্ছা, প্রাপ্তবয়স্ক। তারপরে দেখেন, যে ব্যক্তির স্বার্থ, আন্ডারলাইন করেন, ওই ব্যক্তির ওই নাবালকের স্বার্থের প্রতিকূলে নয়। মানে যে আসন্ন বন্ধু হবে বা কি হবে, অভিভাবক হবে, গার্ডিয়ানের লিটার মনে আছে কিনা আপনাদের? তো বাদীর ক্ষেত্রে বলে নেক্সট ফ্রেন্ড, আর বিবাদীর ক্ষেত্রে বলে গার্ডিয়ান অ্যাড লাইটেন, তো বা অভিভাবক। তো সে যেই হোক না কেন, তার নাবালকের স্বার্থের কি হবে না, প্রতিকূলে হবে না। তারপরে দেখেন, একই মকদ্দমার বিবাদী নাবালকের বাদীর আসন্ন বন্ধু হতে পারে না। যে বিবাদী অভিভাবক, সে বাদীর কি হতে পারবে না, আসন্ন বন্ধু। মানে একজনই আসন্ন বন্ধু, একজনই অভিভাবক হতে পারবে না। আচ্ছা, মকদ্দমার বাদী নাবালক বিবাদীর অভিভাবক হতে পারে না। যিনি বাদী তিনি বিবাদীর কি হতে পারবে না, অভিভাবক হতে পারবে না। যে ক্ষেত্রে কোনো নাবালকের অভিভাবক আছে, সেক্ষেত্রে উক্ত অভিভাবক ব্যতীত অপর কোনো ব্যক্তি নাবালকের পক্ষে আসন্ন বন্ধু হিসেবে কাজ করতে পারবে না। যদি কাউকে অভিভাবক হয়েই যায়, তাহলে সে ছাড়া আর কেউ কি কাজ করতে পারবে না। সো এটা খুবই ইজি, আপনারা 2-4 বার একটু চোখ বুলাইলেই পারবেন। 2-3 মার্কের এসেছিল, এবং পারলে আমার কলম ধরে আমার রিটেল লিখিত পরীক্ষায়, আমি ঠিক জানি না আপনারা কি বাসায় বসে লিখতেছেন কিনা, লিখেন বাসায় বসে। বাসায় বসে না লিখলে কিন্তু লস হয়ে যাবে বিরাট। আমাদের দেওয়ানি কার্যবিধি আর 2 ক্লাস লাগবে। দেওয়ানি কার্যবিধি বেশ সময় নিয়ে আমরা পড়লাম। তো আমাদের মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 2 দিন ক্লাস নিলে আমাদের দেওয়ানি কার্যবিধি ইনশাল্লাহ শেষ। বুঝতে পারছেন? আর আচ্ছা অল্প স্যার, কিছু হ্যালো আছে, স্যার। সেগুলো আলোচনা করলে হয়ে যাবে। কি বলেন? স্যার, এই যে যেমন 4 বিধি অনুসারে নিম্নোক্ত ব্যক্তির মোকদ্দমায় আসন্ন বন্ধু বা অভিভাবক হতে পারে, এটা হ্যাঁ, নিচে যে হিন্টস গুলা দিছেন আর কি, এই হিন্টস গুলা কি, যে চিহ্নটা দিছেন, আমরা কি এভাবে কি পরীক্ষায় আনসার করব নাকি এখানে আমরা কি দিব এই চিহ্ন লেখার পারলে ক্ষেত্রে? দেবেন, নাহলে স্টার দিবেন, নাহলে গোল দিবেন, নাহলে হাত পাও যা খুশি একটা দিবেন, সমস্যা নাই। খালি কালো কালিম দিয়ে, কালো কালি কলম দিয়ে লিখেন। বুঝতে পারছেন? এটা হলো জাস্ট, আপনি এই চিহ্ন দিতে গেলে তো আপনার অনেক দেরি হয়ে যাবে, আপনি স্টার দিয়েন। বুঝতে স্টার পারছেন? না? ছয়টা আকার আর র জি দিয়েন স্যার। না যেন আবার। এই যে আমি স্ক্রিনে স্টার চিহ্ন এঁকে দিই, দেখেন হয়ে গেল। আবার আমার মাউস, এই দেখেন, এই যে স্টার, এই যে এরকম দিবেন, ঠিক আছে? তো আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আগামী ক্লাস আমাদের বিকাল মঙ্গলবার বিকাল 5:30টায়। ঠিক আছে? অনলাইনে স্যার যারা আছেন, হ্যাঁ বলেন, কিছু বাসা বলবেন? বাসায় স্যার আমরা প্র্যাকটিস, মানে ব্যক্তিগতভাবে আমি নিজে আর কি, ওই যে আগে যে ক্লাসগুলো করাইছেন দেখা গেছে যে একটা ক্লাসের যে লেখা আমি নিছি,
একবার দেখছি, পড়ছি, আবার যতটুকু সম্ভব লিখছি, এভাবে প্র্যাকটিস করি স্যার। অত বেশি না হইলেও অন্তত একটা ক্লাস আহ 2-1 দিনের মধ্যে না, আগের বাসায় যেগুলা এগুলো ডেফিনেটলি এভাবে। আপনার প্র্যাকটিস করতে হবে। যে জিনিস আপনি পড়ছেন এটা আপনি বুঝে লেখেন, মুখস্থ লেখেন, যা লেখেন মোটামুটি লেখার ভিতরে থাকতে হবে, এটা হলো মেইন কথা। বুঝতে পারছেন? আর একটা জিনিস দেখছি, একটা পড়া যদি 3বারও পড়ি, ভালোভাবে পারি, কিছুদিন থেকে গেলে, 1 সপ্তাহ বা 10 দিন থেকে গেলে পরে স্যার ওইটা আবার দেখতে হয় স্যার। আর দেখতে হবে, এটাই স্বাভাবিক। একবার পড়ে যদি আপনার মনে থাকে তাহলে তো আপনি মানুষ না, অন্য কিছু। বুঝতে পারছেন? একবার পড়ে জি যার স্যার। মনে আছে সে মানে স্বাভাবিক মানুষ না। জি স্যার, ওই দেখার উপর থাকতে হবে তাহলে স্যার। তবে একটা হুম, জিনিস হুম। হয় স্যার, এটা হচ্ছে যে ইজি হয়ে যায়। প্রথম বুঝতে যতটা কষ্ট হইতো, পড়তে যতটা কষ্ট হইতো, পরে 2-3বার পড়ার পরে আরো সহজে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। পরে আর এত কষ্ট হবে না, এটা হলো কথা। ওইটাই স্যার, পরে একটু রিভাইজ করতে সহজ হয় আর কি স্যার, বুঝতে ঠিক, সহজ হয়। ইনশাল্লাহ। জি স্যার, দোয়া করবেন স্যার। এই আর কেউ কিছু বলবেন? আর অন্যরা সবাই আছেন ভালো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। নজরুল সাহেব, তো লিখিত পরীক্ষার্থী স্যার, অবশ্যই জায়গায় যারা আছেন সবাই মোটামুটি লিখিত পরীক্ষার্থী, উপকার হচ্ছে কিনা আপনার লিখিত ক্লাসে? জি স্যার, আমি প্রতিদিনই লিখি স্যার আপনার এই শিট গুলি দেখে দেখে স্যার। জি, জি। এইভাবেই আছি স্যার, টাচে আছি স্যার। আর আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যে ইউটিউবে আপলোড দেই, ফেসবুকে আপলোড দেই, ক্লাসগুলো শেয়ার করবেন, যাতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ে, যাতে অধিক সংখ্যক লোক দেখার সুযোগ পায়। আচ্ছা, ঠিক আছে স্যার। সোহাগ সাহেব, হ্যাঁ স্যার। ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। তো পাশাপাশি লিখবেন। সোহাগ সাহেব, মঞ্জুর আলম সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি থাকেন স্যার। সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।